ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছু চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি তানিয়া হারুন। পতিত শেখ হাসিনার আমলে দিনের ভোট রাতে করা সহ প্রহসনে নির্বাচন করার অভিযোগে তৎকালীন নির্বাচন কমিশনকে অনেকে নখ দন্তহীন বাঘ বলে অভিহিত করতেন। গণ অভ্যুত্থানের পর গঠিত নির্বাচন কমিশনের বিরুদ্ধেও ইতোমধ্যে এসেছে এমন অভিযোগ। প্রায় 2 মাস আগে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে এনসিপি বলেছে ইসি মেরুদণ্ডহীন, তাদের অঙ্গ জুড়ে সামরিক উর্দি ও দলীয় পোশাকে আবৃত। এছাড়া সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ইসির শুনানিতে বিএনপির মারামারির ঘটনাকে ভোট কেন্দ্র দখলের টেস্ট ম্যাচ অভিযোগ দলটির। এদিকে ইসির সমালোচনা আছে প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার নামে লাগাতার বিদেশ সফর নিয়েও। এমন নানা অভিযোগের মধ্যে আগামী নির্বাচন অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও নিরাপদ করতে এবার আইনের সর্বোচ্চ শাসন প্রয়োগের উদাহরণ সৃষ্টি করতে চায় নির্বাচন কমিশন। এছাড়া আসন্ন নির্বাচন আয়োজনে নিরাপত্তা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়ালেও অন্ধকারে নয়, সবার সামনে স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। বিগত নির্বাচন কমিশন নখদন্তহীন দুর্বল বাঘ হলে এবারের নির্বাচন কমিশন তাদের চেয়ে কতটা শক্তিশালী? পারবে কি তারা পরিবর্তিত এই রাজনৈতিক মাঠে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে স্বচ্ছ নির্বাচন উপহার দিতে? প্রতিষ্ঠানটির প্রতি আস্থা আছে সবার। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির মানবাধিকার কমিটি এবং মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আপনাদের 3 জনকে আজকে রাজকাহনে স্বাগত জানাচ্ছি। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন যেমনটা বলছিলেন, নির্বাচনের বড় চ্যালেঞ্জ হিসেবে তিনি দেখছেন নিরাপত্তা ব্যবস্থাকে। অর্থাৎ নিরাপত্তা চ্যালেঞ্জের এই ইঙ্গিত কি উনি আসলে নির্বাচন কমিশন নিজেই প্রশাসনিক ও আইন শৃঙ্খলা বাহিনীর উপর আস্থা হারিয়েছে, এমনটাই কি উনি ইঙ্গিত দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিজ্ঞ সহালোচক সহ যারা দেখছেন তাদের সবাইকে। মূলত দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান যে অবস্থা, এই অবস্থা এবং ইসির কথার মধ্যে খুব বেশি একটা পার্থক্য আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কারণ বর্তমানে যেভাবে মব চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতির কথা আপনি দেখছেন, আমরা দেখলাম যে 2টা মার্কেট থেকে 500 ভরি এবং 400 ভরি স্বর্ণ ঢাকা শহরের মধ্যে থেকে লুট হয়ে গেল। এটার কোনো সুরাহা এখন পর্যন্ত করা হয়নি। যদিও এইটার খুব একটা ব্যাপার না, কিন্তু এটা একটা উদাহরণ যে এই অবস্থা গিয়ে মানুষ পড়ছে, বাড়িতে নিরাপদ নয়, মানুষ রাস্তাঘাটে নিরাপদ নয়। এখন একসাথে এতগুলা কেন্দ্রে ভোট নিয়ন্ত্রণ করার মতো আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে কিন্তু প্রশ্ন থেকে গিয়েছে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে মনোবল, বিশেষ করে 5 আগস্টের পরে ভেঙে যাওয়া মনোবল, সেটা ঠিক ওই পর্যায়ে গিয়ে মেরামত হয়েছে এরকম কোনো লক্ষণও কিন্তু দেখা যাচ্ছে না। কাজে এই সিচুয়েশনটা, ওনার বক্তব্যটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় এরকম অবস্থা আছে বলে আমি মনে করি না। ওনার বক্তব্যের সাথে বাস্তবতার কিছু মিল আছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট গ্যাপ আছে এবং যথেষ্ট আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষা করে তারা দায়িত্ব পালনে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এটা অনেকগুলা জিনিস জাতির সামনে পরিষ্কার হয়েছে। এখন উনি যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যটা আমার মনে হয় যে সঠিকই দিয়েছে, কিন্তু ইসি নির্বাচন যে সুষ্ঠু করার ব্যাপারে শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি তো একটা বিরাট ভূমিকা পালন করে, এটা বাস্তবতা। ইসির তো লোকবল খুব বেশি একটা নাই। ইসিকে নির্ভর করতে হয় নির্বাহী বিভাগের উপর। নির্বাহী বিভাগের মনোভাব নির্ধারণ করবে নির্বাচন কী পরিমাণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক হবে। সেই ক্ষেত্রে ইসিকে অনেকেই বলে যে দন্তহীন বাঘ। কী কারণে বলে? যে নির্বাহী বিভাগ গত অনেকগুলো নির্বাচনে আমরা দেখেছি যে নির্বাহী বিভাগের লোকগুলা সরাসরি অংশগ্রহণ করছে বিভিন্ন অপরাধ, নির্বাচন কেন্দ্রিক অপরাধের সাথে। আর আইনটা হলো এরকম যে কোনো নির্বাহী বিভাগের কোনো কর্মকর্তা যদি কোনো প্রার্থীর পক্ষে নেয়, তাহলে নির্বাচন কমিশন তাকে শাস্তি করে দেওয়ার কোনো আরপিওতে কোনো নেই। তাকে জানাতে হবে, পুলিশের কেউ যদি অংশ নেয় বা শিক্ষা বিভাগের কেউ যদি অংশ নেয়, তাকে জানাতে হয় ওই মন্ত্রণালয়ের কাছে, এবং ওই মন্ত্রণালয় ঠিক করবে তার শাস্তি কী হবে। যার কারণে অনেক ক্ষেত্রে শাস্তিটা হয় না এবং নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এই জায়গাটাকেও ঠিক করতে হবে। নির্বাহী বিভাগের লোকজন যারা নির্বাচন সংশ্লিষ্ট থাকবে তাদেরকে সঠিক ভূমিকা পালন করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখছি তারা পক্ষপাতিত্বমূলক আলোচনা। আসলে যখন সিইসি বলছেন যদি গোলমাল হয় সেই ক্ষেত্রে সেন্টার বন্ধ করে দেবেন, এটা কি আপনার মনে হয় না ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবে না যে তাদের ভোট কেন্দ্র হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে?
গোলমাল হলে সেন্টার বন্ধ করার এখতিয়ার নির্বাচন কমিশন আছে, এটা করতে পারে, কিন্তু গোলমাল যে প্রতিহত করার যে মানে আমাদের যে শক্তি আইনশৃঙ্খলা বাহিনী, সেইটা তো ওইভাবে আছে বলে দৃশ্যমান হচ্ছে না। আপনি যখন একসাথে হবে, আমরা গত নির্বাচনগুলো থেকেই দেখছি, একটা সেন্টারে 2-3টা পুলিশ থাকে, আনসার থাকে, আর গ্রাম প্রতিরক্ষা বাহিনীর লোক থাকে। ওই জায়গার মধ্যে এই সংখ্যক লোক খুব বেশি একটা কার্যকর ভূমিকা পালন করতে পারে না। আর প্রশ্ন হলো যে যদি আর্মি সেখানে নিযুক্ত থাকে, তাহলে আর্মিকে কোনভাবে নিযুক্ত করছে? আর্মিকে যদি স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিযুক্ত করে, তারা 144 ফিটের ভিতরে যায় না। সেই ক্ষেত্রে নির্বাচন কেন্দ্রের ভিতরে কি হচ্ছে এটা আর্মি কোনোদিন ডাকলেও আসে না। আমি নির্বাচন করেছি, আমি এরকম পরিস্থিতি পড়েছি, এবং ডাকার পরে তারা ওর বাইরের অংশে দেখে গণ্ডগোল হচ্ছে কিনা, ভিতরে বুথের ভিতরে কি হচ্ছে এই জিনিসটা তারা দেখছে না। কাজে ওই জায়গায় আর্মি নিয়োগের ব্যাপারটাও দেখতে হবে, তাদের কোন পর্যায়ে দিচ্ছে এবং কোন ইয়েতে গেছে। যদি তাদেরকে মিনিস্ট্রি পাওয়ার দিয়ে ওইভাবে দেওয়া হয়, তাইলে হয়তো বা কিছুটা উন্নতি করতে পারে ব্যক্তিগতভাবে মনে করি। এবারে একটু ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আপনার কাছে আসতে চাই। যেমনটা আমরা জানাচ্ছিলাম, বিগত নির্বাচন কমিশনকে নখদন্তহীন বাঘ হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। আপনার কি মনে হয় এবারে নির্বাচন কমিশন আসলে কতটা শক্তিশালী এর আগের নির্বাচন কমিশনের সাথে যদি আমরা একটু তুলনা করি, আর তারা কি আসলে পারবে একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে, যেমনটা সিইসি বলছিলেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে নির্বাচন কমিশন আকারে একটা সিরিয়াস চ্যালেঞ্জ আছে যে আমাদের গত 23-24 বছরের ভিতরে কোনো ভালো নির্বাচন হয় নাই। ইনস্টিটিউশনাল মেমোরি বলে একটা কথা আছে, যে একটা প্রতিষ্ঠানে হিস্টোরিক্যাল একটা পরম্পরা থাকে, যে আমার সিনিয়ররা কাজটা এইভাবে করেছেন, তাদের সিনিয়ররা কাজটা এইভাবে করেছেন, সিনিয়র সহকর্মীদের কাছ থেকে প্রাতিষ্ঠানিক যে চর্চার যে স্মৃতিটা ট্রান্সফার হয়। 2001-এর পরে দেশে কোনো ক্রেডিবল ইলেকশন হয়নি। তো এইটা শুধুমাত্র আপনি এই ইলেকশন কমিশনের সাথে গত 3টা ইলেকশন কমিশনের তুলনা করলে হবে না আর কি, যে গত 3টা তো জাস্ট মানে গুড ফর নাথিং ইলেকশন কমিশন ছিল আর কি। তো সেই জায়গাতে এই চ্যালেঞ্জগুলো কিন্তু আমরা ইতিমধ্যে কথা বলছি এগুলো নিয়ে। সমস্যা যেটা হয়েছে, নির্বাচন কমিশন পুনর্গঠিত হবার পর থেকে তারা নিজেরা এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে ইনভাইট করে এই চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানবার চেষ্টা করেন নাই। আমরা নিজেরা যেচে গিয়েছি, সেখানে বিএনপির লোকজন গেছে, আমরা গেছি, জামাত গেছে, এনসিপি নেতৃবৃন্দরা গেছেন, গিয়ে তাদের কথা বলেছেন, এবং ইলেকশন কমিশনে কিন্তু আমরা লিখিতভাবে এই চ্যালেঞ্জগুলোর কথা বলেছি। এইটা হলো ফার্স্ট চ্যালেঞ্জ, যে আমাদের টোটাল অ্যাডমিনিস্ট্রেশন একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং জানে। 2008-এ ইঞ্জিনিয়ারিং করে কিভাবে আপনার টোটাল 88টা আসনে সীমানা বদলায়া দিল। বদলায়া দেওয়ার কারণে বিএনপি 132 থেকে 137টা আসনে হেরে গেল, শুধুমাত্র সীমানার পলিটিক্সটা করবার কারণে। এইটা দিল্লির প্রেসক্রিপশন এবং তখনকার 111-এর যে ইলেকশন কমিশন ছিল তারা এটা মিলে করেছে। যদিও বিএনপি 2008-এর নির্বাচন নিয়ে খুব বেশি কথা বলেন না স্যাডলি। দ্বিতীয় দেখেন, 14-তে একতরফা নির্বাচন হয়েছে, 18-তে রাতে হয়েছে, 24-এ ডামি হয়েছে। তাহলে আমার টোটাল ইলেকশন মেমোরি হচ্ছে আমার কর্মকর্তারা রাতে ভোট করতে জানে, একতরফা নির্বাচন করতে জানে, ইঞ্জিনিয়ারিং করতে জানে, ডামি নির্বাচন করতে জানে, কিন্তু একটা ক্রেডিবল ইলেকশন করতে তারা জানে না। অতএব সেই না জানাটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করব? পার্টিকুলারলি আমরা ইলেকশন কমিশনকে তখন বললাম দেখা হওয়ার পরে, যে আপনার তো একজন ভালো রিটার্নিং অফিসারই না ইলেকশন কমিশনে, যে একটা ভালো ইলেকশন কন্ডাক্ট করেছে। কারণ এই মানুষগুলো তো রিটায়ার করেছে 2001-এর পরে, যারা ছিল গ্র্যাজুয়ালি বয়সের কারণে রিটায়ার করেছে। আওয়ামী লীগ এসছে, নতুন ইলেকশন ফিডিংয়ে তার নতুন কর্মকর্তা কর্মচারী ঢুকিয়েছে, তারা ওখানে আছে। তো এইটা হচ্ছে আমাদের প্রধানতম চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে ভোটার তালিকা এখনও আপডেটেড হয়নি আপনার, যদিও ইলেকশন কমিশন বলছে এটা কাজ ভালোভাবে চলছে। আমি পার্সোনালি তো আমার দরজা থেকেও আসে নাই, আমি তো এখনও জানি না যে আমি ভোটার আছি কি না। আমার 6 বছর আগে সেই এনআইডি কার্ডের জন্য যেটা আবেদন করেছে ওটাও তো এখনও হাতে পাই নাই। থার্ড সমস্যা যেটা হচ্ছে যে আপনার রাজনৈতিক দলগুলোর ভিতরে প্রচণ্ড চ্যালেঞ্জ আছে, কারণ একটা ভালো নির্বাচন, পার্টিকুলার ধরেন বিএনপি কথা বলেন, তার 17-18 বছরে সে একটা ভালো নির্বাচন পায় নাই। তাহলে তার পলিটিক্সের তো একটা সার্ভাইভাল জায়গা আছে। তার প্রত্যেকটা আসনে 4 জন 5 জন 6 জন সিরিয়াস ক্যান্ডিডেটস আছে যারা নির্বাচিত হতে চান। তো তাদের ভিতরে একটা দ্বন্দ্ব আছে। এটার সাথে হলো ইন্ট্রা পার্টির যে কম্পিটিশনটা আছে, আবার ইন্টার পার্টি কম্পিটিশন আছে, দলের সাথে অন্য দলের কম্পিটিশন আছে। সেই কম্পিটিশনগুলো কিভাবে লোকালি এক্সপোজড হবে,
এবং সেটা কিভাবে আইনশৃঙ্খলা বাহিনী এবং কমিশন অ্যাড্রেস করবে। এইটাকে অ্যাড্রেস করবার জন্য আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে সংসদীয় আসনগুলোতে আপনারা পলিটিক্যাল পার্টিজের রিপ্রেজেন্টেশন নিয়ে একটা লিয়াজো কমিটি করেন, সকল রাজনৈতিক দলকে ঘিরে ওই আসন কেন্দ্রিক একটা লিয়াজো কমিটি পুতুলের আসনে ধরেন যদি কোনো মেজর সমস্যা হয়। ইলেকশন কমিশন ক্যাম্পেইনের সময় কাকে রিচ করবে? পুতুলকে রিচ করবে, করে বলবে যে ভাই তোমার এখানে এই সমস্যা হচ্ছে, তোমার নেতাকর্মীরা করছে বলে অভিযোগ আসছে, তুমি অ্যাড্রেস করো। আমার এলাকাতে যদি কোনো সমস্যা হয়, আমার নেতাকর্মীরা করে, আমাকে অ্যাড্রেস করতে হবে। তাহলে যেহেতু আমার আইনশৃঙ্খলা বাহিনীর একটা ল্যাক্স আছে, একটা ভয়েড আছে, এই ভয়েডের জায়গাটা যদি পলিটিক্যাল পার্টিগুলো এখানে কাম ফরওয়ার্ড করে, এবং তারা করবে আমার ফর শিওর। দ্বিতীয়ত আরেকটা অ্যাডভাইস আমরা করেছি, সেটা হচ্ছে যাদের বয়স 18-র নিচে, 15 থেকে 18-র নিচ পর্যন্ত যে বয়স, এখান থেকে 500,000 ভলান্টিয়ার রেস করা। আমরা যদি 5 থেকে 10 লাখ ভলান্টিয়ার রেস করতে পারি, যারা সেন্টারগুলোতে রোভার স্কাউটদের মতো, বিএনসিসির মতো আপনার এই যে আপনার পুলিশিং করছে না, এখন রাস্তাঘাটে ট্রাফিক কন্ট্রোল করছে, ফোর্সের সাথে তারা ভলান্টিয়ারিংয়ের কাজটা করবে, এই কাজটা তারা করা যায়। থার্ড একটা পরামর্শ আমরা দিয়েছি যে বুথগুলোতে ভোট হয় প্রত্যেকটা রুমে রুমে, এইটাকে যদি আমরা মাঠে নিয়ে আসতে পারি তাহলে যেটা হবে যে আরও বেশি স্বচ্ছ হবে। একটা বড় মাঠে, স্কুলের মাঠেই তো এগুলো হয়, ভোটাভুটিগুলো হয়, এবং সেখানে আপনি বড় ক্যামেরা দিয়ে এটা ম্যানেজ করতে পারবেন। এক জায়গা থেকে ঢুকে ভোট দিয়ে আর এক পাশ থেকে বের হয়ে যাবে, এবং এটা স্বচ্ছ থাকবে। এই রকম বেশ কিছু বিষয় যদি মানে ইলেকশন কমিশন ডিসাইসিভলি ডিল করবার জন্য চেষ্টা করে, চ্যালেঞ্জগুলো আছে, কিন্তু এটা সামাল দেওয়া যাবে না। এখন পর্যন্ত আমরা সেই জায়গায় যাই নাই। আমরা যদি আন্তরিক হই, সবাই মিলে আমরা একটা কনসার্টেড এফোর্টের জায়গাতে যাই, এটা অ্যাড্রেস করা সম্ভব। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সিএসি আরেকটা কথা বলেছেন, যেমনটা আমি অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়াকে বলেছিলাম। উনি বলেছেন যে গোলমাল হলে উনি আসলে কেন্দ্র বন্ধ করে দিবেন, কিংবা আসনও উনি বন্ধ করার কথা বলেছেন। আপনার কি মনে হয় এটা আসলে কি রাজনৈতিক মাঠের যে বাস্তবতা, সেইভাবে কি সম্ভব, নাকি নির্বাচনের পরে আসলে একটি অজুহাত তৈরি করার মতো একটি বক্তব্য উনি দিচ্ছেন? না, এটা তো ক্ষমতার মধ্যে আছে, নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে আছে যে ঝামেলা হলে অথবা জাল ভোটের যদি আসে অথবা কেন্দ্র দখল করেছে অভিযোগ থাকে, একটা তো হচ্ছে যে আপনার আইনশৃঙ্খলা বাহিনী ইমিডিয়েটলি যাবে, যদি এটা আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে এটা নেগোশিয়েট করে সেটেল করে ফেলা হয়, আবার ভোট কেন্দ্র চালু হবে, এটার এক্সাম্পল আছে। আবার যদি একান্তই সিচুয়েশন হয় যেটা রিমোট হয়ে গেছে, এটাকে অ্যাড্রেস করা যাচ্ছে না, তখন এই অ্যাকশনে যাওয়া যাবে। প্রশ্ন হচ্ছে এখতিয়ারগুলো দেওয়া মানেই হচ্ছে যে আপনি এখতিয়ারটা ব্যবহার করবেন, ব্যাপারটা তা না। আপনার ফ্রিজ ভরা খাবার আছে মানে আপনি সবই একদিনে খেয়ে ফেলবেন, ব্যাপারটা তা না। বাট অপশনস আছে, আপনার যদি করা লাগে আপনি করবেন, কিন্তু এটা পলিটিক্যাল পার্টির সাথে এগুলো নিয়ে খোলামেলা আলাপ হওয়া দরকার। জি, আপনাকে ধন্যবাদ। এবার একটু ফারজানা শামীম আপনার কাছে আসতে চাই। আপনারা আসলে কি মনে করেন, ইসি এখন যে ধরনের বক্তব্য দিচ্ছেন, তা নতুন ধরনের সংস্কার আসলে যে সংস্কার মনোভাব সেটা দেখাচ্ছে, নাকি আসলে পুরনো প্রশাসনিক যে চিন্তাধারাই তার পুনরাবৃত্তি হচ্ছে? আপনার কি মনে হচ্ছে, যেহেতু বিগত সরকারের নির্বাচন কমিশন নিয়েও আসলে তুলনাটা আসছে? ধন্যবাদ তানিয়া এবং আমার সহ-আলোচক সকলকে, এবং রাজকাহনের দর্শক শ্রোতা যারা শুনছেন এবং দেখছেন সকলকে শুভেচ্ছা। ফুয়াদ ভাই খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন একটা জিনিস, যে বেসিক্যালি একটা কালচার ডেভেলপ করেছে, যে ডেভেলপ কালচার আমরা দেখেছি যে নির্বাচনটা সঠিকভাবে পরিচালিত না করা, নির্বাচনটাকে ম্যানিপুলেট করার জন্য যত ধরনের সিমটম দেখানোর প্রয়োজন ছিল, যত ধরনের মেকানিজম করার প্রয়োজন ছিল, বিগত সরকারগুলো করেছে এবং করে দেখিয়েছে যে এইভাবে আসলে ভোটের পরিবেশ নষ্ট করা যায় এবং একপাক্ষিক ভোট করা যায় এবং যা চাই তাই করে নেওয়া যায়। তো ওই আদিষ্ট হওয়ার জায়গাটা থেকেই আসলে সমস্যাটা হয়, যে হু ইজ দ্য অথরিটি কোন বিষয়টার জন্য কনসার্ন দিচ্ছে, এটা একপাক্ষিক নির্বাচনের জন্য দিচ্ছে নাকি ইনক্লুসিভ নির্বাচনের জন্য দিচ্ছে, বা মানসিকতাটা কোন দিকে যাচ্ছে। আজকে যে গভর্নমেন্ট বাংলাদেশে আছে, আমরা ধরে নিতে পারি তারা একটি ইনক্লুসিভ পার্টিসিপেটরি ইলেকশনের এবং ফেয়ার ইলেকশনের পথে হাঁটছে। নির্বাচন কমিশন যে কথাগুলো বলছে, আমরা ধরে নিতে পারি যে তারা একটা সদিচ্ছার জায়গা থেকেই কথাগুলো বলছেন, যে বিগত সময়ের যেই জঞ্জাল বা বিগত সময়ের যেই পারসেপশন ইলেকশন কমিশনের উপরে আছে, যে তারা ভোট রিগিংয়ের জন্য যে কোনো পন্থা অবলম্বন করতে পারে, সেখান থেকে তারা বেরিয়ে আসতে চাচ্ছেন। এটার সদিচ্ছা তারা প্রকাশ করছেন, সরকারের একটা সদিচ্ছা আছে। তো নির্বাচন তো একটি অনেক বড় কাজ, অনেক বিশাল একটা যজ্ঞ। সো এই জায়গাটাতে বিভিন্ন স্টেকস আছে। তো জনগণ স্টেক আছে, ভোটার আছে,
প্রশাসন আছে, নির্বাচন কমিশন আছে, সরকার আছে, ক্যান্ডিডেটস আছে, ক্যান্ডিডেটদের সমর্থকরা আছে, কর্মীরা আছে। সো এই স্টেকসগুলো সবারই ওই একটা জায়গাতে আমাদেরকে বলতে হবে, সবার আন্তরিক প্রচেষ্টা থাকলে কিন্তু এটা কার্যকরী একটা নির্বাচনের দিকে আমাদের যাওয়া যাবে। এখন বলতে পারেন তাহলে কি আন্তরিক প্রচেষ্টা আগে সরকারের ছিল না? অবভিয়াসলি তাদের প্রচণ্ড আন্তরিক প্রচেষ্টা ছিল যে কি করে দিনের ভোটটাকে রাতে করে নিয়ে যাওয়া যায়, অথবা কি করে ভেগভাবে আমরা দেখাতে পারি যেটা পার্টিসিপেটরি নির্বাচন হলো, ঠিক আছে 2-3টা ক্যান্ডিডেট নিজেদের এখান থেকে, যেটাকে ডামি নির্বাচন আমরা বলছি। সো আন্তরিকতার জায়গাটা ডিপেন্ড করে যে আপনি অস্ত্র আপনার হাতে আছে, আপনি এটাকে আপনার প্রোটেকশনের জন্য ইউজ করবেন নাকি আপনি কাউকে মেরে ফেলার জন্য ইউজ করবেন, ডিপেন্ড অন ইউ যে আপনার অস্ত্র কার হাতে আছেন। সো এখন নির্বাচন কমিশনের হাতে যে পাওয়ার আছে, যে আইন আছে, ইটস মোর দেন এনাফ একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনকে তুলে নিয়ে আসার জন্য। সো নির্বাচন কমিশন যদি সদিচ্ছাটা থাকে যে বাংলাদেশে যে হিস্ট্রিটা তৈরি করা হয়েছে, একটি ন্যাক্কারজনক হিস্ট্রি, এই হিস্ট্রি থেকে আমরা আসলে সকলেই বেরিয়ে আসতে চাচ্ছি। এমন কেউ নেই, হয়তো আমাদের বলার ধরন ভিন্ন থাকে, হয়তো আমাদের এক্সিকিউশনের বিভিন্ন সেক্টরে এক্সিকিউশন লেভেলটা ডিফারেন্ট থাকে, কিন্তু আমাদের চাওয়াটা একটাই যে আমরা বিগত সময়গুলোর যে কলঙ্ক বাংলাদেশের উপর চেপেছে এই কলঙ্ক থেকে বেরিয়ে আসবো। সো সেই জায়গাটা থেকে যদি আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে কাজগুলো করি, একজন ক্যান্ডিডেট হিসেবে আমি যদি আমার নিয়মগুলো ভঙ্গ না করি, একজন প্রার্থী হিসেবে আমি না করছি না, ভোটাররা তাদের নিয়মগুলো ভঙ্গ করছে না, নির্বাচন কমিশন তার আইনের ভিতরে থেকে, এবং অনেক চমৎকার কিছু সাজেশনের কথা ফুয়াদ ভাই বললেন, বিএনপি থেকে অনেকগুলো সাজেশন দেওয়া হয়েছে, এগুলো যদি পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসে তাহলে আমার মনে হয় যে চ্যালেঞ্জেসগুলো ওভারকাম করা খুব বেশি কঠিন কিছু হবে বলে আমি মনে করি না। হ্যাঁ, আইন শৃঙ্খলার পরিস্থিতির একটা বিষয় তো আছে, এটা জিরাজল ভাই বলেছেন যে কিন্তু এখন একেবারেই ঝড় যখন থামবে তখন আমি নৌকা চালাবো, সেটা তো হয় না। সো আমাকে যেই সিচুয়েশনটা আছে সেই সিচুয়েশনটাকে আমাকে টলারেবল করে নিয়ে তারপর আমাকে কাজ চালাতে হবে। সো আমার মনে হয় যে যখনই একটি নির্বাচনের ডেট ঘোষণা হয়ে যাবে, ক্যান্ডিডেটসরা মাঠে চলে আসবে, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু সেই জায়গাটাকে অনুভব করে তারাও কিন্তু মাঠে এসে কাজগুলো করবে। সো আমরা মনে করি যে হ্যাঁ, নির্বাচনের জন্য, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অবশ্যই ইলেকশন কমিশনকে সকল রাজনৈতিক দলের সাথে বসে যে হ্যাঁ চ্যালেঞ্জেসগুলো কী হচ্ছে, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য তাদের কী ধরনের ইনিশিয়েটিভ নেওয়া উচিত আলোচনা করাটা বেটার। অবশ্যই ফারজানা শারমিন, ভোটের খবর সংগ্রহে ইসির নীতিমালা প্রসঙ্গে আপনার কাছে আমি আসবো, তার আগে একটি বিরতি নিয়ে ফিরছি। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। ফারজানা শারমিন, যেমনটা বিরতিতে যাওয়ার আগে আপনাকে বলছিলাম, ভোটের খবর সংগ্রহ নিয়ে ইসি প্রণীতের একটি নীতিমালা প্রকাশিত হয়েছে। সেই নীতিমালা নিয়ে আসলে বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি নিয়ে সাংবাদিকদের ভোট কক্ষে প্রবেশের কথা বলা হয়েছে সেই নীতিমালায়। অর্থাৎ আপনার কি মনে হয় যদি আসলে অনুমতি নেওয়া হয় তাহলে কেন ইসি আসলে নির্বাচনী কার্ড দিচ্ছে? আপনার কাছে এই প্রশ্নটা আমার কাছে আছে। আর এটা কি আপনার মনে হয় ইচ্ছাকৃতভাবে অনিয়ম ঢাকতে একটি প্রশাসনিক কৌশল বলে মনে হচ্ছে আপনার? আমার সেটা মনে হয় না। যখন নির্বাচনী কার্ডটা ইস্যু করা হয়, আমরা জানি যে বিভিন্ন সাংবাদিকদেরকে এটাকে আসলে ডিসি অফিস থেকেই কিন্তু বা তারা একটা কার্ড অ্যালোকেট করে দেয় সকল সাংবাদিকদেরকে। সো ওটার একটা পারমিশন থাকেই। সো এটা হয়তো একটা ফর্মাল পারমিশন, যখন আপনি একটি বুথে ঢুকছেন, প্রেসিডেন্ট অফিসাররা থাকছে, সেখানে ভোটাররা বাদে আর যারাই ঢুকুক না কেন, এটা পারমিশনটা নেওয়া মানে যেরকম না যে ইটস ম্যান্ডেটরি। কার্ডটা থাকা মানে কিন্তু ইউ আর এলিজিবল টু গো, ওখানে একটা টেরিটরি দিয়ে দেওয়া থাকে, যে একটা অ্যালাইনমেন্ট করে দেওয়া থাকে যে এতটুকু সীমানার মধ্যে আপনি যেতে পারবেন না। সো সেখানে একটা ফর্মাল পারমিশন, এটা আমার মনে হয় না যে খুব বেশি এটা। মহাসচিব কাদের গনি চৌধুরী আরেকটি কথা উনি বলেছেন যে যদি প্রিজাইডিং কর্মকর্তা নিজেই অনিয়মের সঙ্গে জড়িত থাকেন তাহলে কি তিনি অনুমতি দেবেন, এবং সেই সাথে শত শত মিডিয়ার অনুমতির জন্য কথা বলতে গেলে প্রিজাইডিং কর্মকর্তা তার কাজ কিভাবে করবেন, এই প্রশ্নটিও কিন্তু উনি রেখেছেন। ঠিক আছে, আমি সেটাই বলছি যে এই জায়গাটাতে ইটস নট ম্যান্ডেটরি থিং, আই থিঙ্ক সো। এখানে ফ্লেক্সিবিলিটি রাখা হয়েছে, এবং অনুমতিটা যে না নিলে ঢোকাই যাবে না বিষয়টা এরকম নয়। কিন্তু আমরা কিন্তু আগেও দেখেছি যে নির্বাচন বুথগুলোতে কিন্তু সাংবাদিকদের এন্ট্রান্স কিন্তু ছিল, এবং এটাতে তেমন কোনো বিষয়ে বোধহয় কোনো ধরনের রেস্ট্রিকশন আরোপ করা হয় নাই। আর নীতিমালাটা সম্পর্কে ইন ডিটেইল আমি খুব বেশি কিছু জানি না, বাট আপনার কথা থেকে যতটুকু মনে হচ্ছে যে আমার মনে হয় ইটস নাথিং দ্যাট মাচ ম্যান্ডেটরি যে প্রিজাইডিং অফিসার অনুমতি না দিলে তারা ঢুকতেই পারবেন না। কারণ যখনই ডিসি অফিস থেকে কার্ডটা অ্যালোকেট করা হয়ে থাকে তার মানে ইউ আর এলিজিবল টু গো অ্যাট দ্য স্টেজ, বা যেখানে বুথ আছে বা যেখানে পোলিং বুথ আছে বা যেখানে পুরো জায়গাটা স্কুল কলেজ বা যেখানে ভোটটা নেওয়া হচ্ছে না কেন কভার, মানে নিউজ কভার করার জন্য তার একটা থাকে, পারমিশন থাকে সেখানে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছে একটু আসতে চাই।
আসলে এই নীতিমালায় কিন্তু এটাও বলা হয়েছে একজন সাংবাদিক 10 মিনিটের বেশি কক্ষে অবস্থান করতে পারবেন না। যদি আসলে ইসি সাংবাদিকদের মাঠের স্বাধীনতা সীমিত করে তাহলে জনগণের আস্থা কি পুনরুদ্ধার সম্ভব? আর এই 10 মিনিটের জন্য কেন শুধু? দেখেন, মানে এটা আমরা ঐকমত্য কমিশনের এক্সাম্পলটা দেই। আমাদের ধরেন সকাল 11টায় ফরেন সার্ভিস একাডেমিতে একটা মিটিং শুরু হবে, সাংবাদিকরা এসছেন, একটা ইন্ট্রো বক্তব্য থাকে এবং ওনারা ফুটেজ নিতে হয় ওনাদেরকে। দেখা গেছে যে ওনাদেরকে বারবার রিকোয়েস্ট করা হচ্ছে যে 10 মিনিট পরে আপনারা কাইন্ডলি একটু চলে যান, আমরা মিটিংটা শুরু করতে চাই। এখন সাংবাদিক ভাইদেরও তো আবার প্রডিউসারের কথা মাথায় রাখতেছে, ডানের ফুটেজ আছে কিনা, বামের ফুটেজ আছে কিনা, পুতুলের ছবিটা ভালোভাবে নিল কিনা, এই সব কিছু মিলায় দেখা গেছে আধা ঘন্টা 40 মিনিট চলে গেছে। বারবার রিকোয়েস্ট করতে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার, যে কারণে আমরা ওপেন স্পেসের কথা কেন বললাম, যে ওপেন স্পেসের সুবিধাটা হচ্ছে যে আপনি দূর থেকেও মানে একদম ভোটিং এই জায়গাটাতে না ঢুকেও ফুটেজটা নিতে পারছেন। যে আপনি দেখতে পাচ্ছেন ছোট ছোট বুথ করে দেওয়া আছে মাঠের মধ্যে, লোকজন লাইন ধরে ধরে যাচ্ছে বেরোচ্ছে, এটা ইজি হয় এবং ভিজিবিলিটিটা আপনার সিকিউরিটিটাকে এনশিওর করে, যেখানে কোনো কারচুপি হচ্ছে না, এই রুমের ব্যালট স্টাফিং করে ওই রুম থেকে পিছন থেকে ঢুকাইয়া দিল কিনা, আমাকে সাদাটা দেখাইলো, খালিটা দেখাইলো, গোনার সময় ভরাটা নিয়ে আসলো। এইসব নির্বাচন তো আমরা দেখেছি এর আগে বাংলাদেশে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে খোলামেলা কথা হওয়া দরকার, যে আসলে নির্বাচনের স্বার্থে কতটুকু স্বচ্ছতার অ্যাক্সেস আমাদেরকে দেওয়া উচিত, আর কতটুকুর জন্য আবার স্ট্রিক্টলি এটা মেনটেন করা দরকার। এই দুটোর ভিতরে একটা ভারসাম্য দরকার। আমরা একটা প্রস্তাব দিয়েছি যে আপনার এবং প্রত্যেকটা নির্বাচনী আসনে ক্যান্ডিডেটের যেভাবে পোলিং এজেন্ট থাকে, ক্যান্ডিডেটের নিজস্ব সেন্টারের ক্যামেরাম্যান সাংবাদিক থাকতে পারে, যে সে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে তার পক্ষ থেকে এটা সে লুক আফটার করবে। একজন এজেন্ট থাকবে, শুধুমাত্র সে ওই সেন্টারের টোটালটা যেন যে কোনো সময় অ্যাক্সেস করতে পারে, নিউজ করতে পারে। তাহলে যেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে যদি একটা সাসপিশিয়াস মাইন্ড নিয়ে থাকে, আমি কন্টিনিউয়াসলি আমার অপোনেন্টকে সন্দেহ করব, দেখব রুমে ঢুকতেছে কিনা, বের হচ্ছে কিনা, কিন্তু একজন যদি আপনি অথরাইজড সাংবাদিক দিয়ে দেন প্রত্যেকটা সেন্টারে, একজন ক্যান্ডিডেটের জন্য একজন, তাহলে কিন্তু এই কাজটা অনেকাংশে সে করতে পারবে। অথবা আপনি নিজেই, ইলেকশন কমিশন নিজে পুরো সেন্টারটাকে আপনার সিসিটিভির অধীনে এনে এটা ফেসবুকে লাইভ করে দেওয়া দরকার, যে এখানে কোন বুথে কোন রুমে কি হচ্ছে, কে যাচ্ছে আসছে। নির্বাচন বিশ্লেষকরা এটাও বলছেন যে 10 মিনিটে আসলে কারচুপিটা বন্ধ থাকলো, 10 মিনিট কারচুপি হলো না, সাংবাদিকরা চলে আসার পর আবার যে কারচুপি হবে না এটার আসলে গ্যারান্টি কি? তাহলে আসলে সঠিক তথ্য তো জাতি জানতে পারছে না। সার্টেনলি ইন্টারাপ্ট করি এখানে। আপনাকে যদি একটা বুথে শুধুমাত্র সাংবাদিকদের ঢোকার জন্যই অ্যাক্সেস সারাক্ষণই দিতে হয়, তাহলে ওখানে তো আসলে ভোটিং যে সিস্টেম এটা তো ব্যাহত হচ্ছে। সো আপনি যদি একেবারে ইনডিফারেন্ট পিরিয়ড জন্য তাদেরকে সারাদিনই যাওয়া আসা করতে দিতে থাকেন, তাহলে কিন্তু সেই জিনিসটা ওখানকার যে পরিবেশ যেমনটা ওপেন স্পেসের জন্য আসলে ওপেন স্পেসের জন্য ব্যবস্থা করলে আসলে জিনিসটা আমার মনে হয় খোলামেলা কথা হওয়া দরকার, মানে যে জন্য দরকার ডায়ালগটা দরকার পলিটিক্যাল পার্টিজের সাথে। এগুলো ইস্যু ধরে ধরে যে আমরা এটা চিন্তা করছি, আপনারা কে কি বোধ করছেন, ওনারা পলিটিক্যাল পার্টির সাথে কথা না বলে পার্টির কোড অফ কন্ডাক্ট, প্রার্থীদের কোড অফ কন্ডাক্ট পর্যন্ত একদম ফাইনাল করে ফেলছেন। তো মানে এই যে কাজগুলো করছে না, এগুলো হচ্ছে ট্রাস্ট বিল্ডিংয়ের জন্য সহায়ক না। যে আমি অথবা আমরা যারা লোকাল কনস্টিটিউয়েন্সিতে ক্যাম্পেইন করছি, আমরা প্রতিদিনকার চ্যালেঞ্জটা যেভাবে দেখি, যারা আমলাগিরি করেছেন সারা জীবন, যারা মানে 9টা 5টা চাকরি করেছেন, তাদের পক্ষে কিন্তু এই চ্যালেঞ্জগুলোকে ফার্স্ট হ্যান্ড বোঝাটা, ধারণ করাটা যথেষ্ট জটিল। সেই জন্য আমরা বোধ করছি যে বিষয়গুলো আসছে এগুলোকে ওয়েলকাম করা দরকার, এগুলো নিয়ে পলিটিক্যাল পার্টিজের সাথে সিরিজ মিটিং করা দরকার। প্রয়োজনে আপনি একটা পার্টিকে সারাদিন সময় দেন, যে আজকে বিএনপির সাথে সারাদিন শুধু এই প্রত্যেকটা ইস্যু নিয়ে কথা বলবো, আজকে জামাতের সাথে কথা বলবো, এরকম ধরে ধরে। এতে যেটা হবে যে সবাই মানে গলা ছেড়ে কথা বলা, কাশি দেওয়ার মতো আছে না, যে আপনার মনের মধ্যে কিছু নাই, আপনারা কি করতে চাচ্ছেন এবং কোথায় কোথায় বাধা আছে, সেগুলো পার্টিগুলো কোথায় কীভাবে হেল্প করতে পারবে, খোলামেলা কথা বললে দেখবেন যে পথ বের হয়ে যাবে। রাষ্ট্রের সংখ্যার জায়গা কেটে যাবে, খরচের জায়গা কেটে যাবে। এগুলো আপনি ধরেন একটা অপশন হচ্ছে পুরো সেন্টার সিসিটিভি করে আপনি ইউটিউবে, ফেসবুকে লাইভ করে দেবেন। আর একটা হচ্ছে প্রার্থীকে দায়িত্ব দিয়ে দিলেন যে আপনারাই এটা মনিটর করেন, আপনারা অথরাইজেশন, অ্যাক্রিডিটেশন নেন, আপনার এখানে সাংবাদিককে, তিনি শুধু যাবেন। কিন্তু যদি আপনার প্রত্যেকটা রুমে রুমে সাংবাদিকরা যাওয়া আসা করতে থাকে, আলটিমেটলি সিকিউরিটি এনশিওর করার ঝামেলা হবে। দুষ্ট সাংবাদিকও কিন্তু আছে, যারা দুষ্টামি করতে চায়, তারা কিন্তু দেখবেন ডাকসু নির্বাচনে দেখেছেন না, হুটহাট করে ভিতর থেকে এসে বলছে আমার ব্যালটে তো দাগ দেওয়া ছিল। তো এটা আপনি 45 সেকেন্ড পরে বুঝলেন
2টা ব্যালট নিলেন, একটা ভোট দিলেন, আর একটা 45 সেকেন্ড পরে এসে বসলেন, আপনার ব্যালটে দাগ দেওয়া ছিল, দেখার সময় দেখলেন না কেন যখন নিলেন? ওইটাতে আর কোথাও দাগ দেওয়া ছিল না, শুধু আপনার ব্যালটেই দাগ দেওয়া ছিল। এই যে একটা দুষ্টামি করলো, এই দুষ্টামিটা অ্যাড্রেস করতে কিন্তু অনেক ঘন্টা ব্যয় করতে হয়েছে। সিসিটিভি, বডি, ইলেকশন টিম, প্রিজাইডিং অফিসার, টিচাররা, সাংবাদিকরা মিশে ফুটেজে সেকেন্ডের পর সেকেন্ড এটা অ্যাড্রেস করতে হচ্ছে। অতএব সেই জায়গাগুলোকে যদি আগে থেকে অ্যাড্রেস করা যায় তাহলে পরবর্তীতে শঙ্কার জায়গাটা, সন্দেহের জায়গাটা আসবে না। কারণ হচ্ছে নির্বাচনে প্রচুর কারবালার মতো ঘটনা ঘটতে পারে এইবার, যেটা কেউ ভাবে না এরকম ঘটনা ঘটবে। অতএব সেই ঘটনার জন্য আগে থেকে মেন্টাল প্রিপারেশনের সাথে সাথে টেকনোলজিক্যাল প্রিপারেশনটা থাকাটা জরুরি। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, আপনার কাছে আমি জানতে চাই, সিইসি বলেছেন প্রিজাইডিং যে অফিসাররা আছে তাদেরকে পূর্ণ ক্ষমতা দেওয়া হবে। এটা কি আসলে নির্বাচন কর্মকর্তাদের রাজনৈতিক প্রভাব মুক্তভাবে কাজের সুযোগ বাড়াবে, নাকি আপনার কি মনে হয় অপব্যবহারের আশঙ্কাও তৈরি হওয়ার সম্ভাবনা আছে? আগেও তো এটা প্রিজাইডিং পোলিংটা স্বাধীনভাবে কাজ করছে এরকম বলছে, কিন্তু স্বাধীনতার মধ্যে এরকম হয়েছে যে অনেকগুলো অনিয়ম এবং নির্বাচনের উপর মানুষের আস্থাই কিন্তু হারিয়ে গেছে। যে কখন ওরা পরাধীন ছিল তার সেন্টারে, এইরকম ছিল না। পোলিং অফিসার কিন্তু ওই সেন্টারের জন্য হেড, এবং ওই সেন্টারের সকল সিদ্ধান্ত ওনার মাধ্যমে আসে। আগেও এটা ছিল, এখন নতুন কিছু বলছে উনি, আমি এরকম কিছু মনে করি না। এখন প্রশ্ন হলো স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলল যে গত বেশ কয়েকটা নির্বাচনে যারা নির্বাচনের সাথে জড়িত ছিল তাদের কাউকে দায়িত্বে রাখবেন না। নর্মালি পোলিং প্রিজাইডিংগুলো হয় হলো বেসরকারি, সরকারি স্কুল, কলেজ এবং ব্যাংক, বেসরকারি প্রতিষ্ঠানের লোকজনের মধ্যে থেকে নেওয়া হয়। এখন বাংলাদেশে তো এক বছরে এরকম কোনো পরিবর্তন আসে নাই যে এতগুলো পোলিং প্রিজাইডিং আবার নতুন করে দেওয়া যাবে। এবং নির্বাচনে উপর থেকে যাই হোক, ভিতরে আপনি নির্বাচন সেন্টার ভিত্তিক যদি চিন্তা করেন তাহলে কিন্তু পোলিং প্রিজাইডিংয়ের একটা বিরাট ভূমিকা থাকে সেই ক্ষেত্রে। এবং ওরা যদি মনে করে যে না আমি এই সেন্টারে অনিয়ম হতে দেব না, অনিয়ম হলে ওনাদের একটা এখতিয়ার সেন্টার বন্ধ করে দেওয়ার, সেই জায়গাটা যায়, তাহলে অনেক হতে পারে। আমার মনে হয় যে একটা জিনিস, এটা আমি ফুয়াদ ভাইয়ের সাথে একমত, যে আপনাকে রাজনৈতিক দলদের মতামত নেওয়া দরকার, এবং এটা অবিলম্বে বসে সকল রাজনৈতিক দলের মতামত নিয়ে এটা একটা সাম আপ করে ওই অনুসারে সিদ্ধান্তগুলো নেওয়া দরকার। আর সাংবাদিকের ব্যাপারে যে ব্যাপারটা আসছেন, এখন সাংবাদিকের সংখ্যা এত বেশি হয়েছে যে যদি সবগুলা সংবাদ মিডিয়ার লোকজনকে এই পারমিশন ওইভাবে দেওয়া হয়, তাহলে আমাদের সংবাদকর্মীরা নিশ্চিন্ত সঠিক খবরটা নিয়ে আসবে। কিন্তু সঠিক খবর নিয়ে আসার জন্য উদ্দেশ্য প্রণীত কেউ যেতে পারে যে এটাকে নির্বাচনটা একটু প্রশ্নবিদ্ধ করার জন্য, সেটা একটা ব্যাপার। আর একটা হলো, আপনি কিন্তু অনুমতি পাওয়া মানে সেন্টারের ভিতরে যেতে পারছেন। আপনি বুথ তো একটা রুমের মধ্যে আবার ছোট 2টা রুম থাকে, একটা রুম থাকে যেখানে বুথটা প্রয়োগ করা হয়। ওইসব সেন্সিটিভ জায়গাগুলোর ব্যাপারে হয়তো বা করছে। কিন্তু আজকে আমি যদি ভুল না করি, আমি যতটুকু বক্তব্য শুনলাম ইসির, উনি কিন্তু আজকে একটা সংশোধনীর একটা প্রস্তাবনা দিয়েছেন, আমার ভুল না হলে। ইসি বলেছেন যে সাংবাদিকের এই পারমিশনের ব্যাপারটা উনি বিবেচনা করবেন বা দেখবেন, এরকম একটা কাজে এইটা কীভাবে দেখে আমার মনে হয় যে রাজনৈতিক দলের সাথে কথা বলে এবং ওনার এই রাজনৈতিক দলের মতামত নিয়ে এইটা হইতে পারে যে প্রত্যেকটা বুথের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়ে সেখানে একটা মনিটর দিয়ে দেখাতে পারে, অথবা তাদের একটা ফেসবুকের যেটা প্রস্তাব করলেন ভাই, সেরকমভাবে দেখতে পারে। তাহলে সবাই নিশ্চিত থাকলো যে কোন জায়গায় কি হচ্ছে, শুধুমাত্র সিল মারার জায়গাটা বাদ দিয়ে বাদবাকি জায়গাটা করতে পারে। ক্যামেরার মাধ্যমে আসলে এটা করা খুবই সহজ, বেশি কঠিন ব্যাপার না। এতে অবাধ নিরপেক্ষ যে নির্বাচনের ব্যাপারটা আছে, মানুষের আস্থার যে ব্যাপারটা আছে, সেই আস্থাটা আরো ডেভেলপ করবে। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভাই, আপনাকে ধন্যবাদ। বিরতি থেকে ফিরে আমরা আবারও আলোচনায় ফিরবো। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকো। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। ফারজানা শারমিন, আপনাকে দিয়ে এবারে শুরু করতে চাই। সেটা হচ্ছে, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন ইসির সামনে 2টো পথ খোলা আছে, ধানের শীষ সোনালী আঁশ বাদ দিতে হবে, না হলে তাদেরকে শাপলা প্রতীক দিতে হবে। আপনারা এই বক্তব্যকে কিভাবে দেখছেন? এটা কি ইসির উপর আসলে এক ধরনের রাজনৈতিক চাপ হিসেবে দেখছেন কিনা জানতে চাই। না, এটাকে আমি বালখিল্য আচরণ হিসেবেই দেখছি। আসলে বিষয়টা এতটা হালকা না। একটি প্রতীক বরাদ্দ করা এবং আজকে এতগুলো বছর, প্রায় 47 বছর
ধানের শীষ হচ্ছে বিএনপির প্রতীক। সো এখানে আমাকে এটা দিতে হবে, না হলে ওটা বাদ দিতে হবে, এগুলো আমার মেয়ে 10-11 বছর বয়স সেই ধরনের কথা বলতে পারে। বাট একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমার মনে হয় যে স্টেটমেন্টগুলো বা ক্লেইমগুলো বা দাবি দাওয়াগুলো একটু ওই ধরনের রাজনৈতিক হলেই বোধহয় ভালো হয়। হ্যাঁ, ওনাদের অবজেকশন আছে, ওনাদের যে প্রতীক ওনারা চেয়েছিলেন সেটা ওনারা পাননি, এটা ইসি কেন দেন এটা ইসি বলতে পারবে। দিলেও কি ক্ষতি হতো সেটাও আমাদের আসলে এতটা আমরা ঠিক জানি না। তো সেই জায়গাটা থেকে ওনাদের সাথে আমার মনে হয় ইসি বসে কথাবার্তা বলে যদি কোনো সুরাহা করা যায়, আমাদের কোনো আপত্তি নেই, যদি আইনের কোনো বাধ্যবাধকতা বা বাধা না থাকে সেই জায়গাটা থেকে। কিন্তু আসলে হয় কি, আমরা যখন রাজনীতি করতে আসব, আমাদের একজন রাজনীতিবিদের প্রতিটা স্টেপ কিন্তু রাজনীতি প্রকাশ পায়। সো কথা বলা থেকে শুরু করে, হাঁটা থেকে শুরু করে, মানুষের কাছে যাওয়া থেকে শুরু করে, আমি কি বলছি বা না বলছি, এগুলোকে আমি একবার বলে ফেললে একটা ফিরানোর উপায় থাকে না, আসলে এটা রাজনৈতিকভাবেই নিতে হয়। সো আমার মনে হয় যে কথাগুলো বলার সময় আরেকটু যদি আমরা একটু চিন্তা ভাবনা করে কথাগুলো বলে, এটা বেটার হয়। তাতে করে আমরা চাই যে ওনারা নির্বাচন করুক, আমরা চাই যে একটি যে গণ-অভ্যুত্থানের যে এসেন্সটা তো ওনারা ক্লেম করেন যে ওনারা বিয়ার করছেন। তো আমি মানে ওয়েলকাম জানাই ওনাদেরকে যে মাথা ঠান্ডা করে সামনে যে নির্বাচনটা তারা আসছে, এই আসলে এই গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাবেন যতদিন না পর্যন্ত তারা শাপলা প্রতীক পাচ্ছেন। না হলে আসলে ওপেন চ্যালেঞ্জের মতো আসলে নির্বাচন কমিশনকে দেয়া হয়েছে যে ধানের শীষ না হলে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে আসলে ওপেন চ্যালেঞ্জের আসলে কারণ কি? সত্যি কথা বলতে গেলে হয় কি, যখন আমার পরীক্ষা সামনে এগিয়ে আসে, আমার প্রিপারেশন ভালো না থাকে, তো আমি চাইবো যে পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হোক। তো বিষয়টা হয় কি যে আমি যতই পরীক্ষা পিছাই না কেন, আমার প্রিপারেশনটা আমি শুরু থেকে কেমন নিয়ে আসছি সেটার উপর ডিপেন্ড করে। এতগুলো প্রায় একটা বছরের যে গ্যাপ, আমাদের 5ই আগস্ট থেকে শুরু করে এখন অক্টোবর চলছে, আরেকটা বছর চলে এসেছে, এই গ্যাপের ভেতরে বাংলাদেশের যে ট্রানজিশন হয়ে যে জায়গাটা যাওয়া জরুরি, সেখানে কোনো ছেলে খেলা করার সময় আসলে আমাদের নেই, ফ্যান্টাসির জায়গাটা আসলে আমাদের নেই। এটা সাধারণ জনগণ, আমাদের বলতে আমি সাধারণ জনগণের কথা বলছি, যে বাংলাদেশের স্টেক আছে, বিভিন্ন স্টেক হোল্ডার্স আছে, প্রত্যেকে উই আর সাফারিং যে আমাদের গণতন্ত্র না থাকলে হবে না। সেখানে গণতান্ত্রিক চর্চা ডেফিনেটলি ইজ এ ভেরি গুড টার্ম, কিন্তু গণতান্ত্রিক চর্চাটা যেন গণতন্ত্রমুখী হয়, এটা আসলে একটু আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আদারওয়াইজ আমি এটা হলে ওটা করবো, ওটা হলে ওটা করবো না, এটা তো গণতন্ত্রের বিষয় হতে পারে না। কেন ধানের শীষ প্রতীককে বাতিল করতে হবে, কোন আইনে বাতিল করতে হবে, আমি চাইলেই তো বাতিল করতে পারবো না। সো এটা বলুক তারা কেন বাতিল করতে হবে। তো এটা আসলে এটা আমার মনে হয় যে তারা খুব ছেড়ে খেলামূলক আচরণ করছেন, এটা আসলে করা উচিত না বলে আমি মনে করি। আসাদুজ্জামান ফুয়াদ, যেমনটা ফারজানা শারমিন বলছিলেন যে আসলে পরীক্ষার প্রিপারেশন না ভালো হলে পরীক্ষা পিছিয়ে দেওয়ার মতো একটা সিচুয়েশন মানুষ ছাত্রছাত্রীরা তৈরি করার চেষ্টা করে। আপনারও কি আসলে তাই মনে হয় যে নির্বাচন পেছানোর জন্য এই ধরনের বক্তব্য দিচ্ছেন? এটা কি আসলেই গণতান্ত্রিক দাবি নাকি হুমকি? কিভাবে দেখছেন বিষয়টিকে? এত ছোটখাটো দাবি নিয়ে নির্বাচন পেছানো যাবে না। নির্বাচন পেছাইতে হলে দাবিটা আরো বড় হইতে হবে এবং সেখানে জনসম্পৃক্ততার একটা থাকবার বিষয় আছে। কোনো রাজনৈতিক দলই আসলে নির্বাচন পিছানোর পক্ষে এখন এই মুহূর্তে আর নাই। একটা বিষয় হচ্ছে যে নির্বাচনে নিবন্ধনের আবেদন আমরা যখন করেছি তখনও আমাদের দলের পক্ষ থেকে এই আলোচনাটা এসছিল। একটা হচ্ছে যে ওই ফর্মটা পূরণ করার সময় ওখানে আপনার প্রতীক দিতে হয় সম্ভাব্য প্রস্তাবিত। তো ইলেকশন কমিশনের একটা টেবিল আছে, মানে কোন কোন প্রতীক এখনও অ্যাভেলেবল আছে, ওই টেবিলটা দিয়ে আপনি তখন 3টা সিলেকশন দিতে পারবেন আর কি। তা আমরা তখন নির্বাচন কমিশনে কথা বলেছিলাম যে শাপলার ব্যাপারে আমরাও কথা বলেছিলাম। জি, নির্বাচন কমিশন এই বিষয়টি নিয়ে এনসিপি কেও বলেছে। হ্যাঁ, যে আমরা কথা বলেছিলাম তখন, এটা আমরা বলছি 22 সালের কথা বলছি, আওয়ামী লীগ থাকা অবস্থায়। তো নির্বাচন কমিশন ওখানে তখন আউটরাইট বলেছে যে একটা হচ্ছে যে মানে বাহির থেকে আমরা কোনো প্রতীক দেব না, আমাদের তালিকার ভেতর থেকে নিতে হবে, আর শাপলা যেহেতু জাতীয় সিম্বল এইটা আমরা দিতে পারবো না আর কি। তো একটা কথা পরে ওইটা নিয়ে আমরা পার্সু করিনি, আমরা আমাদের মতো গেছি। মাঝখানে দেখলাম যে নাগরিক ঐক্যর পক্ষ থেকে একই আবেদন করা হয়েছিল, মান্না ভাইকেও নির্বাচন কমিশন তাই বলেছে। তো আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা আসলে তো কমপ্লিকেটেড না আর কি, মানে দুই দিক থেকে দেখেন যে মানে দেয়া যাবে না কেন। প্রশ্ন হচ্ছে আইনগত কোথায় সমস্যা আছে? কোনো সমস্যা নাই, কারণ জাতীয় প্রতীক যে শাপলা তার যে গঠন, সেই শাপলা কিন্তু ওরা চাচ্ছে না, ওরা একটা ভিন্ন শাপলা চাচ্ছে। আবার দেখেন যে রাজনীতিতে প্রতীক কি একমাত্র অপশন? তাহলে বিএনপির পিছনে এত দল ঘুরতেছে কেন?
এত সুন্দর সুন্দর প্রতীকওয়ালা রাজনৈতিক দল আছে, তারা সারা দিন রাত বিএনপির সাথে যুগপদে এখানে সেখানে একটা আসনের জন্য ঘুরে কেন? পলিটিক্স থাকাটা ইম্পর্ট্যান্ট, যে আমি যে পলিটিক্সটা করতেছি সেই পলিটিক্সটা যেন ডেভেলপ করে, সেই ডেভেলপটা করলে আপনার তখন প্রতীক গুরুত্বপূর্ণ হবে না। আপনি দেখেন আজকে বিএনপি আওয়ামী লীগ দুইটা প্রতীক কিন্তু মাওলানা ভাসানীর প্রতীক ছিল। ঐতিহাসিক আওয়ামী মুসলিম লীগ উনি যখন সভাপতি ছিলেন, তারা যখন ন্যাপে আসছেন, একটা প্রতীক নৌকাটা উনি আওয়ামী লীগকে দান করছেন, ধানের শেষটা বিএনপিকে দান করছেন। তাহলে দিন শেষে পলিটিক্স দাঁড়াইছে বলে এই প্রতীকগুলো আজকে গুরুত্বপূর্ণ হয়েছে। এমনও তো হইতে পারে ইলেকশন কমিশন আইন করে ফেলতে পারে যে কোনো প্রতীক পার্মানেন্ট না, প্রত্যেক জাতীয় নির্বাচনের আগে লটারি করে প্রতীক দিয়ে দেওয়া হবে। মানে এই প্রত্যেকটাই ঠিক আছে। আবার ইলেকশন কমিশন যদি শাপলা দিয়েও দেয়, তাতে দেশের কি ক্ষতি হবে? নির্বাচন কমিশনের বা কি ক্ষতি হবে? কোনো সমস্যা দেখতেছি না। জি, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, যদি একটু সংক্ষিপ্তভাবে জানতে চাই, নতুন দল এই যে প্রতীক বরাদ্দ নিয়ে যে অবস্থান নিচ্ছে, এমন অবস্থান যদি নিয়ে থাকে, তাহলে আমরা যে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে কথা বলছি বারবার, এটা কি বিঘ্নিত হবে না? যদি সংক্ষিপ্তভাবে আপনি আপনার মন্তব্য যুক্ত করতে চান। প্রতীক বরাদ্দ আর প্রতীক চাওয়ার মধ্যে নির্বাচন স্বচ্ছতার কোনো সম্পর্ক নাই। নির্বাচন স্বচ্ছতা একটা ভিন্ন প্রেক্ষাপট, আর প্রতীকটা ভিন্ন প্রেক্ষাপট। প্রতীকের ব্যাপারে এবং নিবন্ধনের ব্যাপারে নির্বাচন কমিশনের একটা নীতিমালা আছে। ওই নীতিমালার মধ্যে যদি প্রতীক হয় তাহলে সেটা পাবে, এটা স্বাভাবিক। এখন যেই অপশনটা নিবন্ধনের জন্য ফর্ম ফিল আপ করার জন্য লাগে, তখন 3টা দিতে হয় নির্ধারিত যে সিলেক্টেড আছে প্রতীক আছে তার মধ্য থেকে। নির্বাচন কমিশন বলছে যে শাপলাটা তো নির্ধারিত না, যে ওনারা তো নিশ্চয়ই 3টা দিয়েছে, সেকেন্ড অপশন নিতে পারে। এই সমস্যা নিয়ে খুব বেশি একটা বিতর্ক করতে হবে বা খুব বেশি একটা ইয়ে করতে হবে এরকম না। আর পার্সোনালি আমি মনে করি যে যেহেতু শাপলার ব্যাপারটা ওরা ডিমান্ড করছে এবং শাপলাটা ভিন্ন, তাহলে এইটা সংযুক্ত করে দেওয়ার যদি কোনো সুযোগ থাকে, আপাতত আছে বলে আমি মনে করি না, কারণ নির্বাচন কমিশনের ওই লিস্টে এটা আনা হয়নি। যদি কোনোভাবে আনার কোনো অপশন থাকে বা কোনো ইয়ে থাকে, তাইলে দিলেও যে মহাভারত অশুদ্ধ হবে এবং শাপলা প্রতীক নিয়ে এনসিপি নির্বাচন করলে সমস্ত বাংলাদেশ দখল হয়ে যাবে, এরকম ভাবার কোনো কারণ নাই। কারণ আপনি শাপলা তো আর মানে মানুষকে অনুপ্রাণিত করবে না ভোট দেওয়ার জন্য। ভোট দেওয়ার জন্য মানুষের মধ্যে পৌঁছাইতে হবে, মানুষ মনে করতে হবে যে এই লোকটা নির্বাচিত হলে আমার রিপ্রেজেন্ট হবে, এই লোকটা নির্বাচিত হলে এ হবে। দেখবেন বাংলাদেশের অনেকগুলা ভালো নির্বাচনীয় প্রতিষ্ঠিত যে মার্কা, নৌকা, দানিশ শীষ, লাঙ্গল, দাঁড়িপাল্লা, তার বাইরে গিয়ে অনেকে স্বতন্ত্র প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছে। প্রতীকটা যে একমাত্র এরকম কোনো মন্তব্য নেই। আপনাদের তিনজনকেই ধন্যবাদ আমাদের আজকে রাজকাহনে যুক্ত থাকার জন্য। জিপিএ জিসপা নিবেদন রাজকাহন এখন এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।